আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কর প্রথম অধ্যায়ের অঙ্ক পতন সম্পর্কে তোমাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা এই ষষ্ঠ শ্রেণীর অঙ্কের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে এবং তোমাদের পরীক্ষার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। অঙ্কপাতন। অঙ্কপাতন কথাটি পাটিগণিতে শব্দটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা হয়। আমরা জানি 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো হলো 1 থেকে এই 0 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টি। এগুলোকে আমরা অঙ্ক বলে থাকি, আবার এগুলোকে আমরা সংখ্যা বলে থাকি। তবে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা আমরা জানি, আমরা গত ক্লাসেই পড়ে নিয়েছি। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কারণ এটা এই কথাটা বলা হয়েছে 9 অপেক্ষা বড়। তাহলে আমরা দেখতেছি এগুলো সবগুলোই কিন্তু একক স্থানীয় অঙ্ক। যখন 9 অপেক্ষা বড় সংখ্যা হবে তখন 10 স্থানীয় অঙ্ক হবে, শতক স্থানীয় অঙ্ক হবে। তাহলে 2 বা ততোধিক সংখ্যা পাশাপাশি বসানো হয়, যেমন 9 এবং 1 91, অথবা একের সাথে আমরা যখন শূন্য দিই তখন আমরা বলি 10। তো এগুলোকে বলা হয় এই 9 অপেক্ষা বড় ততোধিক অঙ্ক, 10 অথবা 91 এরকম সংখ্যাগুলো। অথবা আমরা যদি বলি একের সাথে দুইটা শূন্য দিলে হয় 100। খেয়াল করবে এখানে কিন্তু এক কিন্তু একটি অঙ্ক, শূন্য একটি অঙ্ক, আবার 100 একটি অঙ্ক। তো এই সংখ্যাগুলো 9 অপেক্ষা অবশ্যই বড়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। যদি কোনো সংখ্যাকে আমরা অঙ্ক দ্বারা লিখি তাহলে অঙ্কপাতন বলে থাকি। তাহলে দুই বা ততোধিক সংখ্যাগুলো অঙ্ক দ্বারা যখন প্রকাশ করব তখন আমরা সেগুলোকে অঙ্কপাতন বলবো। আবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে শুধুমাত্র আমরা অঙ্ক বলে থাকি অথবা সংখ্যা বলে থাকি। এরপরে কোনো এই অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়ে থাকে। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। যেমন ডান দিক বলতে বোঝানো হয়েছে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের 10 গুণ, অর্থাৎ 10 দশক প্রকাশ করে। যেমন আমরা বললাম যদি এই শূন্য হয় তাহলে তার পূর্বে যদি আমরা 1 এবং 1 লিখি তাহলে দ্বিতীয় মানটি হবে দশক স্থানীয় অঙ্ক। তৃতীয় অঙ্কটি হবে দ্বিতীয় স্থানের মানের 10 গুণ, যা সক্রিয় মানের শতগুণ, অর্থাৎ শতক প্রকাশ করে। এবং এরূপ কোনো অঙ্ক 1 1 স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উপরোক্ত 10 গুণ বৃদ্ধি করা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি 1 লেখার পর আমরা যদি শূন্য লিখি, এই 10 লিখলাম, এরপর আরেকটি শূন্য লিখলাম 100, মানে 10 গুণ হয়ে গেছে। আরেকটি যদি শূন্য দেই তাহলে হয়ে যায় আরো 10 গুণ বেড়ে গেছে, তার মানে 1000। এইরূপ কথাটা বলা হয়েছে। তাহলে এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। আবার সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির সর্বডানের মান হলো 3, এটা হলো স্থানীয় মান 3। এবং ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানের মানও 3, এর স্থানীয় মান যথাক্রমে 30 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তন করার ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা এই সক্রিয় মান একই থাকে। যেমন 3-এর সাথে যদি 100 গুণ করি তাহলে 3 গুণ 10 যোগ 3, উপরের সংখ্যাটা আমরা ঠিক এভাবেই লিখতে পারি। এর পরবর্তী আমরা দেখব যে এই অংশটুকু দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যার পতন রীতির ক্ষেত্রে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা ডান দিক থেকে এটা হলো প্রথম একক স্থানীয়, এবং দ্বিতীয়ত হলো দশক স্থানীয়, তৃতীয় হলো শতক স্থানীয়। এরপরে চতুর্থ অথবা পঞ্চম এটাকে আমরা হাজার স্থানীয় বলি। এই হাজারের ক্ষেত্রে চতুর্থ স্থানকে হাজার বলা হয় এবং পঞ্চম স্থানকে অযুত বলা হয়, এবং উভয়কে আমরা হাজার প্রকাশ করি। কেননা এখানে যদি আমি 1 লিখি
এখানে যদি আমি শূন্য লিখি, আবার এখানে যদি এক লিখি, এখানে যদি এক লিখি, এখানে যদি এক লিখি, তাহলে আমরা কিন্তু এই দুইটা মিলে একসাথে বলে থাকি যে 10,000। খেয়াল করুন, এখানে 10,111 হয়েছে। তাহলে এই পুরাটা কিন্তু আমরা দেখতেছি পঞ্চম স্থানে এবং চতুর্থ স্থানে। তাহলে চতুর্থ স্থানেও যদি আমাদের এক থাকে তাহলে আমরা বলতাম 1,111। কিন্তু আমাদের যেহেতু পঞ্চম স্থানে আছে, তাই দুইটাকে আমরা একসাথেই সংযুক্ত করে হাজার কথাটা বলে থাকি। তো এককের গড়ের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিন্তু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ করে নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। তাহলে দশকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। শতকের ঘরের অঙ্কগুলোকে আমরা 100, 200, 300 ধরে পড়ি, এবং হাজারের ঘরের অঙ্কগুলোকে আমরা হাজার ধরে পড়ি, যেমন 5,000, 7,000, 8,000 ইত্যাদি। আবার অজুতের ঘরের অঙ্কগুলোকে আমরা অজুত হিসাবে পড়া হয় না, অজুতের ঘরের অঙ্কগুলোকে আমরা মিলিয়ে এই যত হয়, মানে যত হাজার হয় তত হাজারই পড়া হয়। কিছুক্ষণ আগে আমরা একটা উদাহরণ দেখেছি। যেমন আরেকটি উদাহরণ দেখি, অজুতের ঘরে যদি 7 হয় এবং হাজারের ঘরে 5 হয়, তাহলে দুই অঙ্কে মিলিয়ে আমরা 75,000 বলতে বলি। পরবর্তী, নিযুত লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসাবে পড়া হয়। আমরা উপরের ঘরটা আবার একটু দেখি। যখন নিযুত এবং লক্ষ, ষষ্ঠ স্থানের গড়টা হলো লক্ষ এবং নিযুত সপ্তম গড়ের মানটা হলো নিযুত। সেক্ষেত্রে এই দুইটা মিলিয়ে আমরা কিন্তু আবার লক্ষে উচ্চারণ করি। যদি এন আবার এক শূন্য থাকে তাহলে আমরা বলতে পারি 10,00,000, 10,111। তো এই দুইটাকে আমরা আবার লক্ষে উচ্চারণ করি এবং হাজারও উচ্চারণ করি। তো এই ক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যাগুলোকে আমরা হাজার উচ্চারণ করি। যেমন নিযুতের ঘরে যদি 8,00,000 ঘরে 3 থাক 8 এবং লক্ষের ঘরে যদি 3 থাকে, তাহলে দুই অঙ্ক মিলে আমরা 83,00,000 পড়ে থাকি। আবার কোটির ঘরের অঙ্ককে আমরা কোটি বলে থাকি। কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি বলা হয়ে থাকে। যেমন এখানে অষ্টম স্থানের অঙ্কটাকে আমরা শুধুমাত্র কোটি বলে থাকি। যদি এরপরও কোনো সংখ্যা থাকে সেটাও আমরা কোটি হিসাবে ধরে নিই। যদি এরপরে আমাদের এই একটি সংখ্যা থাকে তাহলে আমরা এখানে এক লিখে এই যে লিখলাম, তাহলে এই দেখুন এখানে কিন্তু 10 কোটি বলি। আবার যদি এর পূর্ব আরো এক থাকে তাহলে আমরা 110 কোটি বলি। ঠিক এইভাবেই কোটি ধরা হয়। এরপরে যদি আরো সংখ্যা থাকে, বাম দিকে আরো সংখ্যা থাকে, তাহলে আমরা কোটি উচ্চারণ করে থাকবো। একইভাবে আমরা 4 বা ততোধিক অঙ্ক লিখিত সংখ্যা সহজে এবং শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2টি অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। উদাহরণ যদি আমরা বলে থাকি, যেমন কমা বসিয়ে কথায় লেখো। এখানে যে অঙ্কটি আছে এই অঙ্কটি কমায় বসে লিখতে হবে বা বলতে হবে। সেক্ষেত্রে আমরা একটু উপরের ঘরের সাথে মিলে নেই। এটা হলো একক ঘর, এটা হলো দশক, এই 3 হলো শতক, 7 হলো হাজার এবং 8 হলো অযুত। তার মানে সরি, 4 হলো অযুত। তাহলে এই দুইটা মিলে আমরা হাজার উচ্চারণ করব। এবং 5 হলো লক্ষ এবং 7 লক্ষ। এই দুইটা মিলে আবার আমরা লক্ষ হিসাব করব। এবং 8 হলো কোটি, 9 কোটি। তাহলে এই দুইটা মিলে আমরা আবার কোটি হিসাব করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডান দিকের ঘরে কমার আগে যখন আমরা লিখবো, সংখ্যার ডান দিক থেকে আমরা কমা কমা মানে ডান দিক থেকে 3 ঘর পরে আমরা কমা দেব। এরপর 2 ঘর পরে কমা দেব। এরপরে আমরা অঙ্কটা বলতে পারবো। তাহলে এখানে আমরা সহজেই 3 ঘর পরে যদি আমরা কমা দেই, তার মানে এইখানে একটা কমা হয়। 7-এর পরে আমাদের একটা কমা হয়। উদাহরণস্বরূপ এই যে দেখুন 7-এর পরে একটি কমা। এরপরে বলছি 2 ঘর পরে কমা, তাহলে এখানে একটা কমা। এরপরে আবার 2 ঘর পরে কমা, এখানে একটা কমা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন এই এই এখন 98 দুইটি, যে দুইটি অঙ্ক আছে, কোটির ঘরের দুইটি অঙ্ক আছে, এই দুইটি মিলিয়ে হয় মিলিয়ন বা অঙ্ক মিলিয়ন 98। এবং নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ককে আমরা 75 এবং অযুত হাজারের ঘরের অঙ্ককে আমরা এই দুইটি অঙ্ক মিলিয়ে আমরা 47 এবং শতকের ঘরের 3 ও দশকের ঘরের 2, এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে এক কথায় প্রকাশ করলে আমরা বলতে পারি 98,75,47,321। এই কথাটাই আমরা লিখতে পারি। আরো একটি উদাহরণ আমরা দেখি যে অঙ্কে লেখো 7,05,90,007। তাহলে 7 হলো কোটির ঘরে এবং কোটি 50,000, 50 লক্ষ, সরি 5 লক্ষ। তাহলে কোটির পরে একটি শূন্য ব্যবহার করতে হবে। এরপরে 5 লক্ষের ঘরে থাকবে 5,
অযুতের ঘরে আমাদের থাকবে 90,000, অযুতের ঘরে থাকবে 9, এবং হাজারের ঘরে 0, শতকের ঘরেও আমাদের 0 যেহেতু কোনো মান নেই, এবং দশকের ঘরেও 0, এবং এককের ঘর হলো 7। তাহলে কথায় সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় নিযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সেগুলোকে আমরা 0 দিয়ে পূরণ করে নিতে হবে। তাহলে আমরা কমা দিয়ে লিখতে গেলে প্রথম 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তাহলে 7,5,90,007 কথাটা এরকম লিখতে হবে। পরবর্তী আরো একটি অঙ্ক আমরা দেখি, উদাহরণ 3। 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যায় লেখো। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অতঃপর যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। তাহলে 9 যদি কয় অঙ্কের কথা বলছে, 7 অঙ্কের, তাহলে আমরা প্রথমে 3টা লিখে নেই। এই যে 3টা লিখলাম, এরপরে কমা, কারণ এখানে বলে দিয়েছি যতগুলো অঙ্কই থাকবে না কেন সবার বৃহত্তম সংখ্যাটি হলো 9। এরপর কমা দেওয়ার পরে আমাদের আরো 2টি দিতে হবে, কারণ 2টি দেওয়ার পর আবার কমা, আবার আমরা 2টি ব্যবহার করব। এটার ইয়েটা কমাই নিলাম, তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে এখানে একটা কমা, এরপর আবার 2টি আমরা ব্যবহার করব। তাহলে দেখুন এখন 7টি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। এই দুটো প্রয়োজন নেই, এই হলো 7টি আমাদের। তাহলে এই যে 7টি সংখ্যা দেওয়া আছে বৃহত্তম সংখ্যা, আবার ক্ষুদ্রতম অঙ্ক আমাদের শুরু হবে 0 থেকে। পরপর 7টি শূন্য লিখলে এই সংখ্যাটি শূন্যই থাকে। তাই এই ক্ষেত্রে মানে শূন্যের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও ক্ষুদ্রতম সার্থক হিসেবে আমরা ব্যবহার করব। 1 লিখব সবার ডানে, এবং পরপর 6টি শূন্য লিখব, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। যেমন 1 0, কমা 0 0, কমা, এবং আরো 3টি শূন্য। এই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হলো বৃহত্তম সংখ্যা। কারণ প্রতিটি অঙ্কেরই 9 হলো সর্বোচ্চ সংখ্যা এবং 0 হলো সর্বনিম্ন সংখ্যা। কিন্তু 0 দিয়ে আমরা যদি সবগুলো 0 লিখি, তাহলে এইটার কোনো মানই আসবে না, শূন্যই থেকে যাবে। যার কারণে শূন্যের পরের সংখ্যাটাই 1, 1 দিয়ে আমরা এই সংখ্যাগুলো লিখব। তো এই হলো আজকের বিষয়। পরবর্তীতে আমরা এ নিয়ে আরো আলোচনা করব এই অধ্যায়ের, এবং অনুশীলনের অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।